এদিকে শাওচি চুইশিকে জিজ্ঞেস করছিল কি হয়েছে, কেন আমাকে কেউ বাইরে যেতে দিচ্ছে না। সে দৌড়াদৌড়ি করতে শুরু করলে শুনতে পায় দুজন দাসী বলাবলি করছিল যে বাড়ির বউ একজন জেলে আরেকজনকে মহারাজের পক্ষ থেকে শাস্তি দেওয়া হয়েছে। শাওচি এটা শুনতে পায়, আর এটা শুনতে পেয়ে সে তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ইয়ানিও মাত্র রাজপ্রাসাদ থেকে বাড়িতে এসেছে, তখন ইউনশিও বাড়িতে আসে। সে তার অবস্থা দেখে বলে, আমি প্রধানমন্ত্রীকে দেখে দিচ্ছি। তবে ইউনশি তাকে না করে। তখনই চুইশি আর বাকি দাসীরা সবাই সেখানে আসে। চুইশি বলে ছোট মাস্টার দাসীদেরকে আজে বাজে কথা বলতে শুনেছে, আর এরপর সে বাইরে চলে গেছে। যেটা শুনে ইউনশি তখনই তাকে খুঁজতে বের হয়। শাওচি দৌড়ে তাদের দোকানে আসে। এখানে এসে সে লোকেদেরকে তার মায়ের নামে আজে বাজে কথা বলতে শোনে, তাই সে তাদেরকে খোঁচা দিয়ে ভেতরে চলে যায়। সে ভেতরে গিয়ে বলতে থাকে, মা ভয় পেও না, আমি এসেছি তোমাকে বাঁচাতে। কিন্তু তখনই কেউ একজন পেছন থেকে এসে তাকে নিয়ে যায়, আর তার খেলনাটা সেখানে পড়ে থাকে। বাইরে সবাই তাকে খুঁজছিল। ইউনশি অন্য একটা ছেলেকে শাওচি মনে করে। তবে তখনই চুইশি এসে বলে যে একজন শাওচিকে দেখেছে তাদের দোকানে যেতে। ইউনশি দোকানের সামনে গিয়ে মহারাজের সেনাদের বলতে থাকে যে আমার ছেলে ভেতরে গেছে, আমি একটু যাই। তবে সে তাকে যেতে দেয় না। ইয়ানিও এসে তাকে বলে, আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। এই বিষয়ে আমি মহারাজকে পরে বলছি। এরপর তারা ভেতরে ঢুকে যায়। ইউনশি সেখানে শাওচির খেলনাটা দেখতে পায়, আর সে বুঝে যায় যে এগুলো করেছে লিনের বাবা অর্থাৎ প্রধানমন্ত্রী। তাই সে ইয়ানিওকে বলে, তুমি বাড়ি চলে যাও। এরপর ইউনশি সরাসরি চলে আসে চুইর কাছে। এখানে এসে সে বলতে থাকে, জেনারেল, রেশনের সম্পূর্ণ কেসে আমি জড়িত। লিন এ বিষয়ে কিছুই জানে না, আপনি তাকে ছেড়ে দিন। এভাবে সে বারবার বলছিল। তখন চুই বেরিয়ে আসে। সে বলে, তুমি কি করছো? আমি বুঝতে পারছি না, তুমি এখন লিনকে বাঁচাতে চাইছো? তবে ইউনশির মুখের আঘাত দেখে সে সুদাকে বলে, ওকে বাড়িতে নিয়ে যাও। ইউনশি তার পায়ে ধরে বলে, শাওচিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি ওকে কোথাও পাচ্ছি না। আমি জানি এটা করেছে প্রধানমন্ত্রী। চুই, আমি আর কিছুই চাই না, তুমি লিনকে ছেড়ে দাও, যাতে উনি আমার ছেলেকে ছেড়ে দেয়। ইউনশি অনেক কান্না করছিল। এরপরে প্রধানমন্ত্রীকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। অপর দিক থেকে চুই ঘোড়ায় চড়ে এসে তলোয়ার দিয়ে পালকির পর্দা একেবারে কেটে ফেলে। প্রধানমন্ত্রী রেগে বলে, তুমি জেনারেল হয়েছ বলে দিনে দুপুরে আমার সঙ্গে এরকম করতে পারো না। তবে তখনই চুইর লোকেরা এসে তাকে ধরে নিয়ে যায়। এরপরে চুই প্রধানমন্ত্রীকে একটা থাপ্পড় মেরে বলে, শাওচি কোথায়? প্রধানমন্ত্রী বলে, তুমি একজন অফিসিয়ালকে ধরে নিয়ে এসেছো, তুমি কি আইনের বিরুদ্ধে যাচ্ছ? চুই আবারও তাকে একটা থাপ্পড় মারে আর বলে যে শাওচি কোথায়? প্রধানমন্ত্রী বলে, এগুলো কিসের জন্য করছো? এমন এক মহিলার জন্য যে কিনা আরেকজনকে বিয়ে করেছে। চুই এরপর তাকে থাপ্পড় মারতেই থাকে, আর সে কল্পনা করে কিভাবে ইউনশিকে থাপ্পড় মারা হচ্ছিল। থাপ্পড় মেরে যখন তার হাত ব্যথা হয়ে যায় তখন সে থামে আর বলে, ও 20টা থাপ্পড় খেয়েছে। আপনার কি মনে হয় আমি আপনাকে ছেড়ে দেব? আপনি তাড়াতাড়ি বলুন যে শাওচি কোথায়। তখনই সুদা এসে বলে যে রাজকুমার আর রাজকুমারী আপনাকে ডেকেছে। চুই সেখানে গেলে রাজকুমার সু বলে, তুমি যে প্রধানমন্ত্রীকে এখানে ধরে নিয়ে এসেছো এটা বাবা জানতে পেরেছে, এখন সে তোমার কাছে এর এক্সপ্লেনেশন চাইছে। চুই বলে, লিনের বাবার প্রধানমন্ত্রী, তাই লিনের অপরাধের সঙ্গে সে জড়িয়ে আছে এমনটা আমার মনে হয়, তাই আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। ঠিক আছে, আমি মহারাজকে এই বিষয়ে বলবো। তবে লিউন তাকে বলে, তুমি এরকমটা করো না, আমরা সেনাবাহিনী দিয়ে ইউনশির ছেলেকে খোঁজার ব্যবস্থা করছি, তুমি ওনাকে ছেড়ে দাও। তবে চুই তাদের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। রাজকুমার সু লিউনকে বলে, আমি বাবাকে গিয়ে ভালোভাবে বুঝিয়ে বলছি, আর তুমি ইউনশির কাছে যাও। লিউন বলে, ওর কাছে কেন? রাজকুমার সু বলে, এখন ওই চুইকে থামাতে পারবে। এরপরে চুই আবার প্রধানমন্ত্রীর কাছে আসে আর তাকে বলে, আপনি কি বলবেন না বলবেন না? প্রধানমন্ত্রী কিছু না বললে সে গরম একটা সিল দিয়ে তার বুকে ছ্যাঁকা দেয়। কিন্তু এত যন্ত্রণা সহ্য করার পরেও প্রধানমন্ত্রী কোনো কথা বলে না, উল্টো সে অজ্ঞান হয়ে যায়। চুই তাকে পানি দিয়ে জাগাতে চায়, তবে তখন ইউনশি চলে আসে। ইউনশি বলে, তুমি কি করছো? উনি যদি মরে যায় তখন তুমি কি করবে? চুই বলে, তুমি এই জায়গায় কেন এসেছো? এই জায়গা অনেক ময়লা, তুমি চলে যাও, আমি শাওচিকে খুঁজে নিয়ে আসবো। ইউনশি বলে, আমার মনে হয় না উনি কিছু বলবে, তার চেয়ে বরং আমি লিনের সঙ্গে কথা বলি। এরপর সে লিনের কাছে গেলে লিন বলে, তুমি এখানে কেন এসেছো? আজ তোমার কারণে আমার এই অবস্থা। ইউনশি বলে, শাওচিকে পাওয়া যাচ্ছে না। লিন বলে, বাবা ওকে কিডন্যাপ করেছে? একমাত্র বাবাই আছে যে কিনা সব পরিস্থিতিতেই আমার সাথে থাকে। তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো, আমি তোমাকে কেন সাহায্য করব? ইউনশি বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি এটাও জানি যে তুমি শাওচিকে ভালোবাসো। শাওচির জন্যই তুমি চাওনি যে আমরা ফ্যামিলি ট্রিতে যোগ হই। লিন বলে, হ্যাঁ সত্যিই চাইনি। শাওচিকে আমি কষ্টে দেখতে চাই না, কারণ আমার কোনো সন্তান নেই। তুমি বলো আমার স্বামী কবে আসবে বাড়িতে, কেন সে বাড়িতে আসে না? এগুলো বলে সে অনেক মন খারাপ করছিল। ইউনশি বলে, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি আমাকে সাহায্য করো, তাহলে একদিন আমিও তোমাকে সাহায্য করব। লিন বলে, ঠিক আছে তাহলে
আমার কাছে হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাও, দেখি যদি আমার মন গলে তাহলে তোমাকে সাহায্য করতেও পারি। ইউনশি এরপরে সেখানে বসে তার কাছে মাথা নত করতে থাকে আর বারবার বলতে থাকে আমাকে সাহায্য করো। চুইর তো এগুলো একদমই ভালো লাগছিল না, তবে সুধা তাকে আটকে রাখে। একসময় ইউনশির কপাল থেকে রক্ত পড়তে থাকে। লিন তখন বলে হয়েছে, আর লাগবে না। এরপরে লিনের বাবাকে লিনের কাছে আনা হয়। সে বলে মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। লিন বলে বাবা বাচ্চাটা তো নির্দোষ, তুমি ওকে কোথায় রেখেছো? চুই কোনো সময় মিথ্যা কথা বলে না, আমার মনে হয় ও সত্যি তোমাকে মেরে ফেলবে। তার বাবা বলে এই বাচ্চাটাই আমাদের একমাত্র আশা, ওকে আমরা হাতছাড়া হতে দিতে পারবো না। লিন বলে কোথায় রেখেছো ওকে? আড়াল থেকে চুই আর ইউনশি সবকিছুই শুনছিল। লিনের বাবা বলে এমন এক জায়গায় রেখেছি যেখানে কখনোই ইউনশি যাওয়ার সাহস পাবে না, আর যদিও যায় সে আরো অনেক কষ্ট পাবে। ওদিকে ইউনশি বলতে থাকে এমন কোন জায়গা? তখন চুই বলে অনাথ বাচ্চাদের সেই গুহা। এরপরে তারা সেখানে গেলে ইউনশি দৌড়ে ভেতরে যেতে চায়, তবে চুই তাকে না করে। সে বলে আমি একদিন তোমাকে বাঁচিয়েছি, আমি শাওচিকেও বাঁচাতে পারবো, তুমি ভেতরে যেও না। এরপরে ভেতরে সিন দেখানো হয় যেখানে দেখা যায় শাওচি অনেক ভয় পাচ্ছিল, তবে তখন চুই চলে আসে। শাওচি প্রথমে তাকে দেখেও ভয় পায়, তবে চুই বলে এটা আমি, তোমার বাজে আঙ্কেল, তোমাকে নিতে এসেছি। শাওচি চুইয়ের কাছে যাচ্ছিল না, তবে তখন বাইরে থেকে ইউনশি ছোটবেলার সেই গানটাই গাইতে থাকে, যেটা শুনে শাওচি চুইয়ের কাছে চলে আসে। সে অনেক কান্না করছিল। এরপর চুই তাকে বাইরে নিয়ে আসে। সে তাদের দুজনকে ঘোড়ায় উঠিয়ে দিয়ে বলে তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। সে আবার ভেতরে যায়, একটু পরে সে ফিরে আসে। আর মুহূর্তের মাঝেই দেখা যায় সেই গুহায় আগুন ধরে গেছে আর সেটা ভাঙতে শুরু করেছে। চুই বলে আজকের পর থেকে আর কোনো অনাথ বাচ্চাদের গুহা থাকবে না, আর কেউ কোনো বাচ্চাকে এখানে ফেলে রেখে যেতে পারবে না। এরপর তারা বাড়িতে চলে আসে। ইয়ানিউ দৌড়ে গিয়ে শাওচিকে ধরে, আর এরপর ইউনশিকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। বেচারা চুই এত কিছুর পরেও একাই থেকে যায়। পরদিন ইয়ানিউ আর ইউনশি অনেকগুলো উপহার নিয়ে চুইয়ের কাছে এসেছে। ইয়ানিউ বলে আমার ছেলেকে বাঁচানোর জন্য ধন্যবাদ হিসেবে আমি আপনাকে এগুলো দিচ্ছি। চুই বলে ইউনশির ছেলেকে বাঁচানোর জন্য আমার কোনো ধন্যবাদের প্রয়োজন নেই, আর এখানে আসারও কোনো প্রয়োজন নেই। ইউনশি বলে আমি লিনের সঙ্গে দেখা করতে চাই। চুই বলে ঠিক আছে, তবে শুধুমাত্র তুমি একা। এরপরে তারা যখন একসঙ্গে যাচ্ছিল তখন চুই ইউনশির কাছ থেকে খাবার নিয়ে বলে শাওচি কেমন আছে? ইউনশি বলে ভালো আছে। চুই বলে মায়ের মতোই অনেক শক্ত, তুমি কেমন আছো? ইউনশি ঘুরে বলে আমার চিন্তা করার জন্য ধন্যবাদ জেনারেল, আমি ভালো আছি। চুইয়ের তখন রাগ উঠে যায় আর সে সেখান থেকে চলে যায়। এরপরে ইউনশি লিনকে কতগুলো পিঠা দিয়ে বলে এগুলো শাওচি তোমার জন্য নিয়ে আসতে বলেছিল। লিন বলে তুমি ভেবো না যে তুমি জিতে গেছো। ইউনশি বলে এখন তুমি আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য ফেসে গেছো। আমাদের শাশুড়ি অসুস্থ হওয়ার নাটক করে বসে আছে, এবার তোমাকে বাঁচাতে পারবো একমাত্র আমি। লিন বলে তো এখন তুমি কি চাইছো? তুমি চাইছো মায়ের বিরুদ্ধে আমি সাক্ষী দেব? ইউনশি বলে ভেবে দেখো বর্তমানে কেস কোন পরিস্থিতিতে যাচ্ছে সেটা তুমি নিশ্চয়ই জানো। লিন বলে কিন্তু যুবরাজ আমাদের পক্ষে আছে। ইউনশি বলে যখন সে নিজেই নিজের জায়গা হারিয়ে ফেলবে, নিজেই নিজেকে বাঁচাতে পারবে না, তখন সে তোমাকে কি করে বাঁচাবে? তাই এই বিষয়ে ভালো করে ভেবে দেখো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। এদিকে চুই রাজকুমার সুয়ের সঙ্গে কথা বলছিল। সে বলে 7 বছর আগে লোশিয়া রিজ নামে এক জায়গায় মূলত উজিয়াং রাজ্যের শত্রুরা তাদেরকে ঘেরাও করে ফেলেছিল। ওই জায়গায় চুইয়ের সাথে সকল সেনারা মারা যায়। এর প্রধান কারণ হলো সেনারা ভালো খাবার পাচ্ছিল না, কারণ ঝো ফ্যামিলি তাদেরকে রেশনের মধ্যে আজবাজি জিনিস মিশিয়ে দিয়েছিল, যার ফলে সেনারা অসুস্থ হয়ে গিয়েছিল। আর এই কারণেই তারা ভালো মতো যুদ্ধ করতে পারেনি, আর উজিয়াং রাজ্যের কাছেও তারা সবাই হেরে যায়। চুই বলে এখন আমাদের কাছে প্রমাণ আছে, তবে লিনকে সত্যি কথা বলাতে হবে, আর এই কারণে আমি ইউনশিকে লিনের সঙ্গে দেখা করতে দিয়েছি। রাজকুমার সু বলে তুমি ভয় পাও না ইউনশি যদি তোমাকে ধোকা দেয়? চুই বলে না, দেবে না, আমি জানি সে ধোকা দেওয়ার মানুষ না। তখন সুধা এসে বলে যে লিন ম্যাডাম তার শাশুড়ির সঙ্গে দেখা করতে চাইছে। একটু পরে দেখা যায় লিন তার শাশুড়িকে বলছে মা আমি আপনাদের জন্য এত কিছু করেছি, আমাকে বাঁচিয়ে নিন। তার শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে বলে আমি তোমাকে আমাদের বাড়ির ইনচার্জ বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো 2 বার বিয়ে হওয়া একটা মেয়েকেও হারাতে পারলে না। এখন একটাই উপায় আছে, তুমি সকল দোষ নিজের মাথায় নিয়ে নাও, তাহলে তোমার বাবা বেঁচে যাবে। লিন বলে আপনি এই কথা কি করে বলতে পারেন, আমি কি আপনাদের জন্য কম করেছি? তার শাশুড়ি বলে তুমি করেছো টাকা আর ক্ষমতার জন্য, আর নয়তো আরেকটা উপায় আছে। 7 বছর আগে আমি আমার নিজের ভাইকে ফাঁসিয়েছিলাম নিজে বাঁচতে। লিন বলে এখন আপনি চাইছেন আমি বাঁচতে আমার বাবাকে ফাঁসিয়ে দেব? আমি যদি নিজেকে বাঁচাতে নিজের আপনজনকে ফাঁসিয়ে দেই তাহলে আমি তো আর মানুষ রইলাম না, আমি তো মনস্টার হয়ে গেলাম। তার শাশুড়ি তাকে একবার দেখে সেখান থেকে চলে যায়। তখন ইউনশি সামনে আসলে লিন বলে আমি তোমার কথা মতো মহারাজের কাছে এই মহিলার নামে সকল কথা বলবো, আমি কোনোভাবেই এই মহিলাকে ছাড়বো না। এদিকে ইয়ানিউ আড়াল থেকে দাঁড়িয়ে দেখছিল লিনকে তৈরি করে বের করা হচ্ছে। সে বুঝতে পারে লিন হয়তো এখন মহারাজের কাছে যাচ্ছে, তবে সে সামনে যাবে তার আগেই ইউনশি তাকে ডাক দেয় আর বলে চলো আমরা বাড়ি চলে যাই।
ইয়ানিও ইউনশিকে নিয়ে বাড়ি চলে আসতে থাকে। মাঝ রাস্তায় চুই তাদেরকে আটকায়। ইয়ানিও বলে, ছোট ভাই, কি মনে করে? চুই বলে, ভাবির সঙ্গে আমার কিছু কথা আছে, আমি চাই তুমি আমাদেরকে কথা বলার সুযোগ দাও। এরপরে চুই গাড়িতে চলে আসে। সে বলে, ইউনশি, আমি জানি এই সবকিছু তোমারই প্ল্যান ছিল। ইউনশি বলে, তুমি ভুল জানো, এগুলো করছি আমি আমার নিজের জন্য, যাতে আমি সহজে ইনচার্জ হয়ে যেতে পারি। চুই বলে, ইনচার্জ হওয়ার হলে তুমি তো লিনকে মেরে ফেলতে পারতে, এখন তাকে মরতে দিতে পারতে, কিন্তু তুমি তাকে সাহায্য করছো। আমার মনে হয় তুমি ইনচার্জ হওয়ার চাইতেও বড় কিছু চাইছো। ইউনশি বলে, তুমি ভুল জানো, লিনকে মেরে ফেললেই আমি ইনচার্জ হতে পারবো না। মা অন্য কাউকে এনে ইনচার্জ বানিয়ে দেবে, তাই আমাকে প্ল্যানিং করে আমার ক্ষমতা নিতে হবে। চুই বলে, আমার ইচ্ছা করছে তোমাকে বন্দি করে এখান থেকে নিয়ে চলে যেতে। ইউনশি বলে, তুমি কিছুতেই আমাকে ছাড়তে পারছো না, তাই না? তাহলে এক কাজ করো, আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে না, তুমি যা চাও আমি তোমাকে এখানেই দিতে পারি। এই কথা বলে সে জামা খুলতে থাকে। চুই তখন বলে, অনেক হয়েছে। সে ইউনশির হাত ধরে ফেলে আর তার জামা ঠিক করে দেয়। তার চোখ দিয়ে ওই সময় পানি ঝরছিল। সে চলে যাওয়ার সময় বলে, তুমি নিজের যত্ন নিও। ইউনশিও তখন কান্না করছিল। এরপর দেখা যায় ইয়ানিও যুবরাজের সঙ্গে কথা বলছে। সে বলে যে, আমি আসার সময় দেখলাম লিন নর্মাল পোশাকে কোথাও যাচ্ছে, হতে পারে সে মহারাজকে সবকিছু বলে দেবে, তাই যুবরাজ আপনাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। যুবরাজ বলে, আপনার মায়ের মতো আরেকজন চালাক মহিলা যদি পেতাম তাহলে ভালো হতো। ইয়ানিও বলে, আমার স্ত্রীও অনেক চালাক এবং বুদ্ধিমতী। যুবরাজ বলে, হ্যাঁ, কিন্তু আমার কেন জানি মনে হয় তার আকাঙ্ক্ষা অনেক বেশি। ইয়ানিও বলে, বেশি আকাঙ্ক্ষা থাকলেই তো সে আপনার হয়ে নিজে অনেক কাজ করবে। যুবরাজ বলে, ঠিক আছে, তাহলে তাকেও আমার সঙ্গে কাজ করার জন্য নিয়ে আসবেন। এদিকে ইউনশির শাশুড়ির কাছেও এই খবর চলে যায় যে লিন মহারাজের কাছে সবকিছু স্বীকার করতে যাচ্ছে। সে তার দাসীকে একটা কাজ করতে বলে। পরের সিনে দেখা যায় লিন খাবার খাচ্ছে। তখন একজন দাসী তাকে কতগুলো রুটি দিয়ে যায়। সেই রুটির ভিতর লিন একটা সিক্রেট নোট পায়, যেটা ছিল তার বাবার, যেখানে লেখা ছিল, তুমি কিছু বলো না, যুবরাজের সঙ্গে আমার কথা হয়েছে, আমি সকল অন্যায় নিজের মাথায় নিয়ে নেব, তাহলে তুমি বেঁচে যাবে। তবে লিনের এতে ভীষণ রাগ হচ্ছিল যে তারা বিনা দোষে তার বাবাকে ফাঁসাতে চাইছে। এরপরে ইউনশিরা বাড়িতে ছিল। তখন চুই তার সকল সৈনিকদের নিয়ে সেখানে চলে আসে। তার ফুফু এসে বলে, তুমি এখানে এভাবে কি করতে এসেছো? চুই বলে, লিন আমাদের ব্যারাক থেকে পালিয়েছে, তাই আমরা তাকে খুঁজছি। ইউনশি মনে মনে বলে, চুইয়ের ব্যারাক এত গার্ড দিয়ে ঘেরাও করা, সেখান থেকে একজন কয়েদি পালিয়ে যাবে, এটা তো অসম্ভব। সে একটা ফুল ছিঁড়ে শাওচির কানে কানে কিছু একটা বলে। শাওচি ফুলটা নিয়ে চুইকে দিয়ে বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আঙ্কেল। আজ আমি দেখলাম বাজারের এক মহিলা ফুল কিনে একজন সৈনিককে দিল, মনে হলো তারা স্বামী স্ত্রী। চুই ফেরত আসতে চাইলে সুদা বলে, কি হয়েছে? চুই বলে, ইউনসি আমাকে বোঝাতে চাইছে ব্যারাকের মধ্যেই হয়তো লিনের পরিচিত কেউ আছে, আমাদের আগে সেখানেই যেতে হবে। এরপরে লিনের কাছে যুবরাজ আসে। লিন তার পায়ে ধরে বলে, যুবরাজ আমাকে বাঁচিয়ে নিন, 3টা বছর ধরে আপনার সঙ্গে আমার সম্পর্ক চলছে, আমি সত্যিই আপনাকে ভালোবাসি। এখন আমি আর আমার পরিবার বিপদে আছি, দয়া করে আমাদের বাঁচিয়ে নিন। যুবরাজ কিছু বলতে যাবে তার আগেই ইউনশির শাশুড়ি সেখানে চলে আসে। লিন বলে, আপনি আমাদের ব্যাপারে জানতেন? শাশুড়ি বলে, অবশ্যই জানতাম। যুবরাজ প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে, দয়া করে এই কথা কাউকে বলবেন না। ইউনশির শাশুড়ি বলে, আমি আপনাকে ধোকা দেব না, কিন্তু সমস্যা হলো এই বিষয়ে হয়তো ইউনশিও জানে, আর এখন চুই হয়তো এখানে আসছে। সে এখানে এসে আপনাদেরকে ধরলে তারপর আপনি কি করবেন? যুবরাজ বলে, আমি ভুল করেছি। ইউনশির শাশুড়ি বলে, ভুল করা কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হলো সেই ভুলকে বাঁচিয়ে রাখা। যুবরাজ অবাক হয়ে বলে, আপনি তাহলে কি চাইছেন? লিনের শাশুড়ি বলে, মরা মানুষ সাক্ষী দিতে পারে না। লিন ভয় পেয়ে বলে, আপনারা আমাকে মেরে ফেলতে চান? সে যুবরাজের হাত ধরে বলে, তুমি পারবে আমাকে মেরে ফেলতে? যুবরাজকে দেখে বোঝা যাচ্ছিল সে লিনকে মেরে ফেলতে চায় না। তবে তখনই চুই বাড়ির মেইন গেট খুলে চলে আসে। লিনের শাশুড়ি বলে, আমার ভাগিনা তো অনেক ফাস্ট। যুবরাজ, আপনি বাঁচতে চাইলে চলে যেতে পারেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। যুবরাজ লিনকে ফেলে রেখে চলে যায়, আর সেখানে থাকা দুজন গার্ড লিনকে গলায় দড়ি পেঁচিয়ে মেরে ফেলে। চুই ভেতরে এসে দেখতে পায় ইউনশির শাশুড়ি বসে আছে আর তার পেছনে লিনের বডি ঝুলছে। চুইকে দেখে ইউনশির শাশুড়ি বলে, আমার ছোট বউ মারা যাওয়ার আগে আমাকে বলল যে সে ব্যবসায়ীদের সঙ্গে মিলে মিলিটারি রেশন বদলে দিয়েছিল। আসলে সে অনেক লোভী পড়ে গিয়েছিল। এই কাজের জন্য সে এখন লজ্জিত, আর কাউকে মুখ দেখাতে চায় না। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তাই তাকে আটকাতে পারলাম না। সে চলে যেতে থাকলে চুই বলে, আমি খুশি। তার শাশুড়ি বলে, আমিও খুশি। এরপরে সে চলে যায়। পরের সিনে দেখা যায় চুই লোশিয়া রিজ নামে সেই জায়গায় নিহত সকল সৈনিকদের জন্য যে মেমোরিয়াল ট্যাবলেট বানানো হয়েছে সেখানে গিয়ে সম্মান জানায়, আর তাদেরকে বলে, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি অবশ্যই ঝো ফ্যামিলি যুবরাজের কৃতকার্যের প্রতিশোধ নেব। তখন সেই টেম্পলের একজন প্রিস্ট সেখানে আসে। সে চুইকে জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন। চুই বলে, আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ, ওই সময় এতগুলো লোকের সবার লেখা চিঠি আপনি বাড়িতে পৌঁছে দিয়েছেন। প্রিস্ট বলে, আমি পৌঁছাইনি, এক ভদ্র মহিলা এই কাজটা করেছে।
চুই তো একদম অবাক হয়ে যায়। আর আমাদেরকে দেখানো হয় ওই সময় লশিয়ারি যে ইউনশি গিয়েছিল, সে চারদিকের অবস্থা দেখে কান্না করছিল। তখনই সে এই প্রিস্টকে দেখে। প্রিস্ট বলে, আমি 10 দিন যাবৎ এই জায়গায় সকল মানুষের আত্মার মুক্তি কামনা করছি। এখন পর্যন্ত কেউ এখানে আসেনি, আপনি প্রথম আসলেন। আপনি কোথা থেকে এসেছেন? ইউনশি বলে, রাজধানী থেকে। প্রিস্ট বলে, আমাকে এখানে আরো 49 দিন থাকতে হবে। এই চিঠিগুলো এখানকার সেনাদের লেখা, আপনি কি এগুলো রাজধানীর টেম্পলে নিয়ে যেতে পারবেন? ইউনশি রাজি হয়। চুই বুঝে যায় যে এটা করেছে ইউনশি। তখনই সুদা এসে তাকে বলে যে ইউনশিকে জেলখানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তাকে লিনকে মারার জন্য সাসপেক্ট ধরা হয়েছে। চুই তখনই দৌড়ে যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই ইউনশি এক গার্ডকে টাকা দিয়ে সেই পানিবন্দী ঘরে এসেছে, আর এরপর সে ধীরে ধীরে পানিতে নামে। তার মনে পড়ে সেই বৃদ্ধ মহিলা তাকে বলেছে 7 বছর আগে লেডি ঝো অর্থাৎ ইয়ানিউর মা চুইয়ের বাবাকে মারার জন্য ওই বৃদ্ধ মহিলাকে বিষ বানাতে বাধ্য করেছিল, আর তাকে এমন ভাবে বিষ দিয়ে মারা হয় যাতে বোঝা যায় যে চুইয়ের বাবা আসলে সুইসাইড করেছে। একটু সামনে গেলে পাথরের গায়ে সে লেখাগুলো দেখতে পায়। এরপরে দেখা যায় ইউনশির শাশুড়ি রাজপ্রাসাদের সামনে হাঁটু গেড়ে বসে মহারাজের কাছে ক্ষমা চাইছে, কারণ সে এবং তার পুত্রবধূরা কেউই মিলিটারি রেশন ঠিক করে সামলাতে পারল না। চুই তখন চলে আসে আর সে বলে, ফুপু আবারও রাজপ্রাসাদের সামনে নাটক শুরু করে দিয়েছেন। এই বলে সে ভেতরে চলে যায়। ভেতরে মহারাজ বলছিল এখনো উনি বাইরে বসে আছে, উনি বৃদ্ধ। এই বয়সে রোদের ভেতরে এভাবে বসে থাকলে লোকে আমাকে বলবে আমি খুবই নির্দয় রাজা, ওনাকে চলে যেতে বলো। তবে চুই বলে, মহারাজ উনি মিলিটারি রেশন ঠিক করে সামলাতে পারেনি, ওনাকে একেবারে ছেড়ে দিলেও তো জনগণ আপনাকে বলবে বিচার ঠিক হয়নি। মহারাজ বলে, তো এখন কি করব? চুই তখন তার কানে কানে একটা কথা বলে। মহারাজ বলে, তুমি অন্যের শাস্তি নিয়ে পড়ে আছো, নিজের শাস্তি কখন নেবে? চুই বলে, দিনে দুপুরে প্রধানমন্ত্রীকে কিডন্যাপ করার জন্য আমারও সাজাপ্রাপ্ত, তাই আমিও আমার ফুপুর সঙ্গে অ্যানসেস্ট্রাল হলে বসে সাজা কাটাতে চাই। মহারাজ এতে রাজি হয়ে যায়। এরপরে ইউনশির শাশুড়িকে এনোচ এসে যখন এই কথাগুলো বলে, সে তো খুশি মনে মহারাজকে ধন্যবাদ জানাতে থাকে। তবে যখন এনোচ বলে যে আপনার সঙ্গে জেনারেলের শাস্তি কাটবে, তখন তার মনটা খারাপ হয়ে যায়, কারণ চুই তো তার উপর নজর রাখবে। অন্যদিকে ইউনশি পাথরের উপর থেকে সেই লেখাগুলোর ছাপ নিয়ে নেয়। তখন সৈনিকরা এসে বলে, মহারাজ আপনাকে মুক্ত করে দিয়েছে, জেনারেল আপনার হয়ে মহারাজের সঙ্গে কথা বলেছে। অন্যদিকে তার শাশুড়ি অ্যানসেস্ট্রাল হলে বসেছিল। তখন সেখানেই চুই আসে। একটু পরে ইউনশি শাশুড়ির জন্য দাসী আপেল নিয়ে আসলে সুদা বলে, শাস্তি কাটাতে এসে কে খাবার খায়, খাবার নিয়ে যাওয়া নিষেধ। তবে সে একটা আপেল চুইকে দিয়ে দেয়। চুই সেখানে বসে বসে খেতে থাকে। রাতের বেলা চুইয়ের শরীর একটু খারাপ ছিল। তখন ডাক্তার তার কাছে আসে। চুই জিজ্ঞেস করে, আপনি কি আমার বিষের চিকিৎসা পেলেন? ডাক্তার তাকে কিছু ওষুধ দেয় আর বলে, এগুলো খেয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে আমি এই ওষুধ আরো বানাবো। তখনই চুই বুঝতে পারে কেউ একজন তার ঘরে ঢিল ছুঁড়েছে। সে সেটা ধরে ফেলে। বাইরে আসলে দেখতে পায় এটা হলো সাউচি। চুই সাউচির কাছে গেলে সাউচি বলে, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জেনারেল। তখনই ইউনশি সেখানে আসে। সে বলে, রাতের বেলা তুমি বাইরে কেন এসেছো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। চুই বলে, সাউচি তুমি কি মার্শাল আর্ট শিখতে চাও? ইউনশি বলে, এগুলো কেমন কথা বলছেন আপনি, ও অনেক ছোট। সে চলে যেতে চাইলে চুই বলে, এত তাড়াহুড়া কিসের? নাকি তুমি ভয় পাচ্ছ যে তোমার কিছু সিক্রেট আমি জেনে যাব? আজ আমি জানতে পেরেছি ওই বছর তুমি লশিয়ারিজে গিয়েছিলে। সাউচি বলতে থাকে, মা আমাকে মার্শাল আর্ট শিখতে দাও না। চুই বলে, এটা যদি তুমি তোমার মায়ের হাত থেকে নিতে পারো তাহলে তুমি মার্শাল আর্ট শিখতে পারবে। ইউনশি কিছু বলতে গেলে চুই বলে, যদি তুমি না চাও যে ও মার্শাল আর্ট শিখুক তাহলে এটা ওকে দিও না, এতে ওর মন খারাপ হবে না। সাউচি এর পরে তার মায়ের কাছ থেকে সেটা নিতে চায়, তবে ইউনশি সেটা দেয় না। কিন্তু সাউচি উপর থেকে লাফিয়ে সেটা নিয়ে নেয়। ওই সময় চুই ইউনশিকে ধরে রাখে। তারা একজন আরেকজনকে দেখছিল আর তাদেরকে লুকিয়ে ইয়ানিউ দেখছিল। সাউচি বলে, এবার আমি মার্শাল আর্ট শিখতে পারবো। ইউনশি বলে, এটা অনেক বড় ব্যাপার, তোমার বাবার সঙ্গে আলোচনা করতে হবে। ওই সময় ইয়ানিউ ভেতরে আসে। সাউচি বলে, বাবা আঙ্কেল আমাকে মার্শাল আর্ট শেখাতে চায়, তুমি কি রাজি? ইয়ানিউ বলে, এর উত্তর আমি তোমাকে কাল দেব। এরপরে তারা সেখান থেকে চলে যায়। চুই মনে মনে বলতে থাকে, ইউনশি তুমি যতই দূরে সরিয়ে দাও না কেন আমাকে, আমি কখনোই তোমার থেকে দূরে যাব না। পরদিন সকালে খাবার টেবিলে সাউচি কোনো খাবার খাচ্ছিল না। ইউনশি বলে, এটা জিদ করার কোনো বিষয় না, তুমি কিন্তু এবার বেয়াদবি করছো। সাউচি বলে, তোমরা কেন চাও না যে আমি আঙ্কেলের কাছে মার্শাল আর্ট শিখি? উনি তো আমাদেরকে বাঁচিয়েছে। ইয়ানিউ বলে, তুমি কি সত্যি মার্শাল আর্ট শিখতে চাও? তাহলে কিন্তু তোমাকে ভালোভাবে শিখতে হবে। সাউচি বলে, তার মানে বাবা তুমি রাজি? ইয়ানিউ হ্যাঁ বললে সাউচি তাকে জড়িয়ে ধরে। এরপর বলে, আমি আমার মাস্টারকে গিয়ে বলছি, মানে সে চুইয়ের কথা বলছে। ইউনশি ইয়ানিউকে বলে, তুমি হঠাৎ করে মত কেন বদলালে? ইয়ানিউ বলে, ও চুইকে পছন্দ করতে শুরু করেছে, বাবা ছেলে হিসেবে না থাকুক অন্তত মাস্টার আর শিষ্য হয়ে থাকুক। ইউনশি তখন তাকে ধন্যবাদ জানায়। ইয়ানিউ ইউনশিকে খাবার দিয়ে বলে, আমরা বিবাহিত, আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই।
এরপরে যুবরাজ দাবা খেলতে খেলতে বলে, মিলিটারি রেশনের কেস আমরা হেরে গেছি, এবার আমাদের কি করা উচিত? ইয়ানিউ একটা চাল দিলে যুবরাজ বলে, আমি তো দেখলাম আপনি হারতে বসছিলেন, তাহলে জিতে গেলেন কিভাবে? ইয়ানিউ বলে, কারণ আমি এতক্ষণ দুর্বল সাজার নাটক করছিলাম, আর এবার সত্যি সত্যি আমাদেরকে দুর্বল সাজার নাটক করতে হবে, যাতে তারা ভুল একটা পদক্ষেপ নিলে আমরা তাদেরকে ধরে ফেলতে পারি। পরদিন শাওচি চা দিয়ে চুইকে নিজের মাস্টার হওয়ার প্রস্তাব জানায়। চুই চা খায়। চুই বলে, আমাদের শাও ফ্যামিলি প্রজন্মের পর প্রজন্ম জেনারেল থেকে এসেছে, আমরা সবসময় শত্রুদের বিরুদ্ধে লড়াই করি। তুমি যদি আমার শিষ্য হও, আমি আমার সকল অ্যাচিভমেন্ট তোমাকে শেখাবো। এরপর সে তাকে তলোয়ার দিয়ে বলে, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, আজ আমি এটা তোমাকে দিচ্ছি। শাওচি বলে, আমি আপনার মতো হিরো হতে চাই। চুই বলে, আমি হিরো না, হিরো যেমন দেশকে বাঁচায় তেমন ভালোবাসার মানুষকেও বাঁচায়। এটা শুনে ইয়ানিউ ইউনশির দিকে তাকায়। এরপর থেকে শাওচির ট্রেনিং শুরু হয়। বিকালবেলা ইউনশি তাদের জন্য ফল নিয়ে আসে। তারা তিনজন একসঙ্গে ফল খাচ্ছিল। আড়াল থেকে ইয়ানিউ যখন তাদের তিনজনকে একসঙ্গে দেখে তখন তার খুব খারাপ লাগে। রাতের বেলা চুই আর শাওচি একটা ফানুস বানায়। শাওচি বলে, মাস্টার আপনি কি লিখেছেন? চুই বলে, লিখেছি তুমি যেন তাড়াতাড়ি বড় হয়ে যাও। শাওচি দেখে বলে, আমি তো দেখছি এখানে আমার মায়ের নাম লেখা। চুই বলে, দেখি তুমি কি লিখেছো। দেখা যায় সে লিখেছে, আমি পড়তে চাই না। চুই বলে, এই জন্যই তুমি আমার শিষ্য, আমারও ছোটবেলায় লেখাপড়া একদম ভালো লাগতো না। তখন ইউনশি এসে পড়লে চুই বলে, না না, পড়ালেখা অনেক প্রয়োজন। তারপর ইউনশিও সেখানে কিছু লেখে। পরে তারা সেই ফানুসটা উড়িয়ে দেয়। সেটা আকাশে উড়লে ইউনশি দেখতে পায় চুই লিখেছিল, ইউনশি আমি শুধু তোমার কথাই ভাবি। চুই আর ইউনশি তখন একজন একজনকে দেখতে থাকে, আর আড়াল থেকে ইয়ানিউ তাদেরকে দেখে সেখান থেকে চলে যায়। ঘরে এসে ইয়ানিউ ড্রিঙ্ক করছিল। সে বলে, ইউনশি আজ পর্যন্ত একবারও তুমি কি আমার দিকে তাকিয়ে দেখেছিলে? সে সেখানে থাকা দাসকে চলে যেতে বলে। একটু পর সে দেখে তার কাছে ইউনশি এসেছে। সে প্রচন্ড অবাক হয়ে যায়। সে ইউনশি বলে ডাকলে ইউনশি বলে, আমার নাম ইউন। ইয়ানিউ বলে, কিন্তু তুমি তো কখনো আমাকে এই নামে ডাকতে দাও না। আসলে চুই সংক্ষেপে ইউনশিকে ইউন বলে ডাকে। ইয়ানিউ সেই মেয়েটাকে জড়িয়ে ধরে। সে মনে করে এটা ইউনশি, তবে এটা ছিল অন্য একটা মেয়ে যার নাম ইউন। ইয়ানিউ সেই মেয়েটাকে একেবারে বিছানায় নিয়ে যায়। বাইরে বসে তার মা হাসছিল। আসলে একটু আগে সে ওই দাসকে দিয়ে ইয়ানিউ ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। ইউনশি শাশুড়ি বলতে থাকে, লিন গেছে তো কি হয়েছে, আমি আরো লিন বানাবো, তবে ইউনশিকে আমি ইনচার্জ হতে দেব না। এদিকে ইউনশি বলে, আমি জানি তুমি আমাকে জিজ্ঞেস করতে চাইছো আমি ওই সময় লোশিয়ারিজে গিয়েছিলাম কিনা। হ্যাঁ আমি গিয়েছিলাম। তোমার মৃত্যুর খবর শুনে আমার খারাপ লেগেছিল, তবে আমার সবচেয়ে বড় ভয় ছিল যে আমার ভবিষ্যৎ কেমন হবে। আমি কি সারা জীবন একাই থাকবো? চুই বলে, এটা কেমন কথা? ইউনশি বলে, আমি ছোটবেলা থেকেই অনাথ, আমাকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে গেছো, তোমার মা আমাকে অ্যাডপ্ট করেছে। আমার দিন ভালোই ছিল। সত্যি কথা বলতে আমি সবসময় হার্টলেস। তোমরা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো, তাই আমিও ভালো হয়ে থেকেছি। তোমরা যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে তাহলে আমার আসল রূপ দেখতে পারতে। যদি কোনো সমস্যা হয় তাহলে সবার প্রথমে আমি আমার নিজেকেই বাঁচাই। তোমার কি মনে হয় তোমার পরিবারের সঙ্গে কি হয়েছে তা আমি জানতাম না? চুই তখন তাকে ধরে বলে, তুমি জানতে যে এই ঝো ফ্যামিলি আমার পরিবারকে ফাঁসিয়েছে, তারা আমার বাবাকে মেরে ফেলেছে, তারপরেও তুমি ইয়ানিউকে বিয়ে করেছো? ইউনশি বলে, অবশ্যই জানতাম, এটা তো জানা কথা, তোমার বাবা আত্মহত্যা করার লোক নয়, আমি সবসময় এমনই। চুই তাকে ধরে বলে, তুমি আমাকে বলো, তোমাকে কি কেউ জোর করছে, নাকি তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছো? ইউনশি বলে, প্রতিশোধ নেওয়ার হলে আমি কবেই খাবারে বিষ দিয়ে আমার শাশুড়িকে শেষ করে ফেলতাম, তাহলে আমি এতদিন অপেক্ষা কেন করতাম? চুই, আমি শুধুমাত্র শান্তিতে বাঁচতে চাই। চুই বলে, ঠিক আছে, তুমি শান্তিতে থাকো, আমার পরিবারের প্রতিশোধ আমি একাই নিতে পারবো। আমি শুধুমাত্র তোমাকে একটা কথা বলে যাই, তুমি যাই করো না কেন আমি সব সময় তোমার আর শাওচির পাশে থাকবো। এই বলে সে চলে যায়। এরপরে দুজন লোক একটি সিক্রেট কক্ষে আসে, যেখানে মূলত তারা ইউনশির শাশুড়ির সঙ্গে দেখা করে। তবে আজ তারা দেখতে পায় এখানে ইউনশি রয়েছে। তারা ভীষণ অবাক হয়ে যায় যে আপনি এখানে কি করছেন? ইউনশি বলে, আমি ঝো ফ্যামিলির ইনচার্জ হতে চাই, এজন্য আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। তবে তারা চলে যেতে থাকলে ইউনশি বলে, 7 বছর আগে পানিবন্দী জেলখানায় আপনারা কেন গিয়েছিলেন? এতে তো তারা অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, এটা আপনি কি করে জানলেন? অর্থাৎ চুইয়ের বাবার মৃত্যুর পেছনে এরা দুজনও জড়িয়ে আছে। তারা তখন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ইউনশি বাইরে এসে দাঁড়িয়ে থাকলে শুনতে পায় ভেতরে থেকে তারা বলছে, একে কিছুতেই সফল হতে দেয়া যাবে না, এর একটা ব্যবস্থা করতে হবে। পরদিন সকালে ইউনশি রাজধানী থেকে বাইরে একজন অফিসিয়ালের সঙ্গে দেখা করতে যায়, যাতে সেই অফিসিয়াল লেডি ইনচার্জ হতে তাকে সাহায্য করে। সেই অফিসিয়াল ইউনশির সঙ্গে সামনে ভালো করে কথা বলে, তবে যখন ইউনশি চলে আসে তখন সে বলতে থাকে, এই মেয়েটাকে মেরে ফেলার ব্যবস্থা করো। তবে চুই এই সব কিছুই দেখে। ইউনশি যখন গাড়ি নিয়ে চলে আসছিল তখন সেই গারোয়ান ঘোড়াটা সরিয়ে দেয়, যার ফলে ইউনশির গাড়িটা খাদের নিচে পড়ে যেতে থাকে।
তবে ওই সময় চুই ঘোড়া নিয়ে চলে আসে। সেও ইউনশির সঙ্গে লাফিয়ে পড়ে ইউনশিকে ধরে। সে চাকু দিয়ে পাহাড়ের গায়ে আটকে ধরে, এরপর আবার ছেড়ে দিয়ে আবারও আটকে ধরে। এভাবে করেই তারা ধীরে ধীরে নিচে পড়ে, কিন্তু তারপরও চুইর গায়ে অনেক আঘাত লেগে যায়, কারণ চুই নিচে পড়েছিল। ইউনশি জোরে জোরে কান্না করতে শুরু করে। তখন চুই বলে, তুমি সব সময় বলো আমার জন্য তোমার কোনো ফিলিংস নেই, তাহলে আমার কিছু হলে তুমি এত কাঁদো কেন? ইউনশি বলে, তুমি কথা বাদ দিয়ে আগে চলো আমরা ডাক্তারের কাছে যাব। কিন্তু চুই বলে, এই সম্পূর্ণ জায়গায় ডাকাত আর ওইসব লোকেদের দ্বারা ঘেরাই করা, আমরা এখন কোথায় যাব? ইউনশি বলে, আসো আমার সাথে। এরপর দেখা যায় তারা সেখানকার এক মহিলার বাড়িতে এসেছে। এখানে একজন ডাক্তার চুইর চিকিৎসা করে। আসলে এই মহিলা ইউনশির পরিচিত। একটু পরেই সেখানে ডাকাত দলেরা চলে আসে, তবে সেই বাড়ির মহিলা বাইরে গেলে তারা বলে এই বাড়িতে এই মহিলা ছাড়া আর কেউ থাকে না, শুধু শুধু এই বাড়ি সার্চ করে লাভ নেই, তাই তারা চলে যায়। এদিকে চুই বুঝতে পারে ইউনশির শরীরে জ্বর, তাই সে তাকে শুইয়ে দেয়। চুই বলে, আজ তুমি ওই লোকেদের সঙ্গে কেন দেখা করতে এসেছিলে? ইউনশি বলে, তুমি কিন্তু এবার বেশি করছো, তুমি আমার ফ্যামিলি ম্যাটারে কেন ঢুকছো? সে অন্যদিকে ঘুরে বলে, আমি ক্লান্ত। চুই এরপর চলে যায় ইউনশির জন্য পানি আনতে। এদিকে ইয়ানিও চুইশিকে বলে, তুমি কি বলবে ইউনশি কোথায় গেছে? চুইশি প্রথমে বলতে চায় না, তবে পরে সে বলে দেয়। রাতের বেলা ইউনশি চুইকে নিয়ে আজে বাজে স্বপ্ন দেখতে থাকে, আর তার জ্বর বেড়েই যাচ্ছিল। চুই তাকে ধরে বসেছিল। ইউনশি বলে, ঠান্ডা লাগছে আমার। চুই তখন তার সাথে শুয়ে তাকে জড়িয়ে ধরে রাখে, আর এরপর সে ইউনশিকে একটা কিস করে, তবে ইউনশিও তাকে কিস করে। চুই তো এমনিতেই নিজেকে সামলাতে পারে না, আর এই কিসের পরে সে তো একেবারে পাগল হয়ে যায়। সে ইউনশির একদম কাছে চলে আসে, তবে তখন ইউনশির জ্ঞান ফিরে আসে। সে মনে মনে বলে, এটা হতে দেওয়া যাবে না, আমাকে চুইকে থামাতে হবে। সে তখন আবার অসুস্থ হওয়ার নাটক করে বলে, ইয়ানিউ একটু আস্তে। এই কথা শুনে চুই একদম থমকে যায়। এবার সে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। আর তোমরা বুঝতেই পারছো চুইর এখন কিরকম লাগছে। এই জায়গায় আমার ইউনশির ওপর ভীষণ রাগ হয়। যত যাই হোক, এটা করা আমার মনে হয় একদম ঠিক হয়নি। পরদিন সকাল হলে সুদা বলে, জেনারেল উপদেষ্টা এই এলাকায় এসেছে এবং ডাকাত দল তাকে ধরে নিয়ে গেছে। তখন ইউনশি দৌড়ে বাইরে আসে। সে বলে, জেনারেল, ইয়ানিউ মেধাবী, তবে দুর্বল, ও একা সেখান থেকে বাঁচতে পারবে না, আপনি ওকে সাহায্য করুন। চুই বলে, তোমাকে বাঁচাতে গিয়ে একটু আগে আমি মরতে বসেছিলাম, আর তুমি আমাকে বলছো ওকে বাঁচাতে? ইউনশি বলে, আপনি আমার জন্য কি কি করেছেন তা আমি ভুলবো না, কিন্তু ও আমার স্বামী, আমি ওকে ছাড়তে পারবো না। চুই বলে, হ্যাঁ, আমার ভাই আর ভাবি একজন আরেকজনকে খুব ভালোবাসে, তো আমি যদি আমার ভাইকে বাঁচাই, ভাবি আমাকে কি দেবে? ইউনশি বলে, আপনার যা প্রয়োজন। চুই সুদাকে বলে, লোকজন নিয়ে ইয়ানিউকে বাঁচিয়ে নিয়ে আসো, আমার সময় নেই, আমি যেতে পারবো না। এরপর দেখা যায় সত্যি ইয়ানিউকে ডাকাত দলেরা ধরে নিয়ে এসেছে, আর তাকে মোটামুটি মারধরও দেওয়া হয়েছে। তখনই সুদা সৈনিকদের নিয়ে চলে আসে আর ইয়ানিউকে বাঁচিয়ে নেয়। ইয়ানিউ যখন ইউনশির কাছে যায়, তখন ইউনশি ইচ্ছে করে ইয়ানিউকে জড়িয়ে ধরে, কারণ সে জানে যে চুই তাদেরকে দেখছে। মানে এই নায়িকা নিয়ে আমি আর পারছি না। একে তো সব কাজে তার চুইকে প্রয়োজন পড়ে, তারপর আবার চুইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, ইগনোর করে, সেটাও না হয় ঠিক আছে, কিন্তু এখন এগুলো করার কি দরকার আছে? যাই হোক, সুদা বলে, ম্যাডাম, জেনারেল আপনার জন্য অপেক্ষা করছে। ইউনশি ইয়ানিউকে বলে, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসব, আজ আমি সবকিছু শেষ করে দিয়ে আসব। এরপরে সে চুইয়ের কাছে যায় আর বলে, ওয়াদা মতো আমি এসেছি, এবার বলো তোমার কি প্রয়োজন। চুই বলে, একটু বসো, আমি এসেছি পর থেকে এখন পর্যন্ত তোমার সঙ্গে বসে ড্রিঙ্ক করলাম না, একসঙ্গে বসে দুটো কথা বললাম না। ইউনশি এরপরে তার সাথে বসে। সে বলে, বলো তুমি কি কথা বলতে চাও। চুই বলে, আমি যদি ওকে বাঁচাতে পারি তাহলে আমি ওকে মারতেও পারি, এটা তো তুমি নিশ্চয়ই বোঝো, তাই আমি আজ জানতে চাই তুমি আসলে ঠিক কি চাইছো। ইউনশি বলে, আমি কিছুই চাই না, আমি শুধুমাত্র ঝু ফ্যামিলির ইনচার্জ হতে চাই, তারপরে তুমি তোমার ফুপুকে মেরে ফেলো, এতে আমার কিছু আসে যায় না, তোমার ফুপুকে মেরে ফেললেই তো তোমার প্রতিশোধ কমপ্লিট হয়ে যাবে। এরপর ইয়ানিউ, আমি আর শাওচি শান্তিতে জীবন কাটাবো। চুই বলে, ঠিক আছে, আরেকটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি ইয়ানিউকে ভালোবাসো? আমার চাইতে বেশি ভালোবাসো? ইউনশি বলে, তো এই জিনিসটা তোমাকে কষ্ট দিচ্ছে? আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিই, ইয়ানিউর সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার না, ও আমাকে বোঝে, আমার কেয়ার করে, আমার কাজে সাপোর্ট করে। কিন্তু চুই এতে রেগে যায়। ইউনশি বলে, আমি ঝো ফ্যামিলির ইনচার্জ হব, তুমি রাজবংশের জামাই হবে, এটা কি ভালো না? চুই হেসে বলে, ভালো, অনেক ভালো, তাহলে চলো আজ আমাদের সকল সম্পর্ক শেষ করে দিই। সে ড্রিঙ্ক ঢালে আর বলে, প্রথম কাপ আমাদের প্রথম দেখা ভুলে যাওয়ার জন্য। ইউনশি তাদের প্রথম দেখা মনে করে আর এরপর সে ড্রিঙ্ক খেয়ে নেয়। চুই আবার ড্রিঙ্ক ঢেলে বলে, দ্বিতীয় কাপ আমাদের ছোটবেলার ওয়াদা ভুলে যাওয়ার জন্য। ইউনশি এটাও খেয়ে নেয়। চুই আবার ড্রিঙ্ক দিয়ে বলে, তৃতীয়টা আমাদের 3 বছরের ওয়াদার জন্য। ইউনশি মনে করে চুই বলেছিল, তুমি 3টা বছর আমার জন্য অপেক্ষা করো, তারপরেই তুমি হবে গ্রেট জেনারেলের স্ত্রী। ইউনশি কাঁদতে কাঁদতে এই ড্রিঙ্কটাও খেয়ে নেয়।
এরপরে তারা একসঙ্গে অনেক ড্রিঙ্ক করে। ইউনশি একেবারে অজ্ঞান হয়ে যায়। চুই তাকে দেখে গুমড়ে গুমড়ে কাঁদছিল। তার চোখের পানি কোনোভাবে থামছিলই না। তার বিশ্বাসই হচ্ছিল না যে ইউনশির সঙ্গে আছে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। একটু পর চুই বাইরে আসে। সে ইয়ানিউকে বলে ইউনশি বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। ইয়ানিউ তাকে ধরে বলে, তোমার মনে হয় তুমি জোর করে ওকে আমার কাছ থেকে নিতে পারবে? চুই বলে, ওকে ভালো রেখো। ইয়ানিউ এরপর ঘরে চলে যায় আর ইউনশিকে কোলে তুলে নিয়ে চলে আসে। ইয়ানিউ চলে যাওয়ার সাথে সাথেই চুই প্রচন্ড অসুস্থ হয়ে যায়। সবাই ধরাধরি করে তাকে ভেতরে নিয়ে যায়। একটু পর দেখা যায় সুদা নিজেকে নিজে মারতে থাকে। সে বলে, সারাক্ষণ আমি জেনারেলের সঙ্গে থাকি, তারপর আমি কিভাবে বুঝলাম না যে উনি অসুস্থ? ডাক্তার বলে, আমি ভেবেছিলাম এই বিষের ওষুধ হয়তো আমি বানাতে পারবো। সুদা বলে, পৃথিবীতে অনেক ডাক্তার আছে, আমি অবশ্যই এর ওষুধ খুঁজে বের করব। তখন চুই তাকে ডাক দেয়। সে বলে, কান্নার কি আছে, আমি ভালো হয়ে যাব, তবে তুমি কিন্তু এই বিষয়ে কাউকে বলবে না। এরপর 3 দিন পরের সিন দেখানো হয়। চুই নিজের আঘাতে নিজেই ব্যান্ডেজ করেছিল। তখন শাওচি খাবার নিয়ে তার কাছে আসে। সে বলে, আঘাতগুলো কি অনেক ব্যথা করছে? চুই বলে, যোদ্ধাদের আঘাত লাগেই, এটা কোনো ব্যাপার না। শাওচি তাকে পিঠা দেখালে চুই বলে, এই পিঠা তো আমি অসুস্থ থাকলে সবসময় একজন আমার জন্য কিনে আনতো। এটা কি তোমার মা কিনে এনেছে? শাওচি বলে, না, আমি কিনে এনেছি, আমিও অসুস্থ থাকলে এই পিঠা খাই। একটু পরে শাওচি প্র্যাকটিস করছিল। সে চুইকে জিজ্ঞেস করে, আমার তলোয়ার চালানো কেমন? চুই বলে, ভালো। দেখতে হবে না তুমি কার শিষ্য? শাওচি বলে, রাজ্যের 1 নম্বর জেনারেলের, যে কিনা একাই 100 জনকে হারিয়ে দিতে পারে। চুই বলে, হয়েছে, খালি মিষ্টি মিষ্টি কথা, একদম মায়ের মতো। তখন তার মনে পড়ে একদিন সেই ইউনশিকে বলছিল, আমাদের একটা ছেলে হলে কেমন হয়, আমি তাকে সব মার্শাল আর্ট শেখাবো, যদি কখনো আমি তোমার সাথে না থাকি তাহলে সে তোমাকে রক্ষা করবে। ইউনশি বলে, আমাদের মাত্র বিয়ে হয়েছে, এখনই এসব নিয়ে চিন্তা করলে হয়? শাওচি বলে, মাস্টার আপনি কি ভাবছেন? চুই বলে, ভাবছি আমার যদি একটা ছেলে থাকতো তাহলে সেও তোমার মতো থাকতো, তোমার চেয়ে আর একটু বড় হতো। শাওচি বলে, মা বলে আমার বয়স 5 বছর, কিন্তু মাস্টার আমি ক্লাসের সবার থেকে বড়, আমার উপরের ক্লাসের ছেলেদের সমান। এটা শুনে চুই অবাক হয়। সে তার জন্ম তারিখ জিজ্ঞেস করে, তবে জন্ম তারিখের হিসেবে তার বয়স 5 বছরই ছিল। অন্যদিকে ওই নাসনিউল ইউন প্রেগনেন্ট হয়ে গেছে। শাশুড়ি তো এতে ভীষণ খুশি। ইউনশি আর ইয়ানিউ সেখানে আসলে ইউনশির শাশুড়ি ইয়ানিউকে বলে, তুমি বাবা হতে চলেছ। কিন্তু এটা শুনে ইউনশি ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, মা আপনি যা ভালো মনে করেন তা করেন, আমি আসছি। তার পেছন পেছন ইয়ানিউ যায়। ইয়ানিউ ইউনশির সঙ্গে কথা বলতে চাইলে ইউনশি বলে, কি বলবে তুমি আমাকে? তুমি সবসময় আমাকে মিথ্যা কথা বলেছ। ইয়ানিউ বলে, হ্যাঁ সত্যি, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আমি বাবা হতে পারবো। আমি তোমাকে মিথ্যা বলেছি যাতে তুমি আমাকে বিয়ে করতে রাজি হও। আমি জানি না ওই দিন আমার কি হয়েছিল, আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। এরপর আমি বুঝতেই পারিনি যে কি থেকে কি হয়ে গেল, ওই মেয়ে আমার ঘরে কিভাবে আসলো। ইউনশি বলে, ঠিক আছে, আমি রেগে নেই, তুমি আমাদের বাঁচানোর জন্যই করেছো, তবে এখন তোমার নিজের বাচ্চা হতে চলেছে, এতে আমি খুশি। ইয়ানিউ বলে, না, আমার বাচ্চা শুধুমাত্র শাওচি। ইউনশি বলে, আমরা তো আসলে স্বামী স্ত্রীর মতো না। ইয়ানিউ তাকে ধরে বলে, তুমি আমার একমাত্র স্ত্রী। ইউনশি তার হাত ছাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন চুই তার সকল সেনাদেরকে বলতে থাকে, আজ যুবরাজ আমাদের কাছে তার উপদেষ্টাকে পাঠিয়েছে, যদি তোমাদের কারো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। ইয়ানিও কিছু বলতে যাবে, একজন সৈনিক বলে, আমরা সাধারণ সৈনিক, আমরা এত জ্ঞানের কথা বুঝি না, তার চেয়ে বরং আপনি আমাদেরকে অন্য কিছু বলুন। একজন একটা বইয়ের লেখা দেখিয়ে বলে, এটা একটু আমাকে বুঝিয়ে দিতে পারবেন? ইয়ানিও দেখতে পায় এটা হলো একটা অ্যাডাল্ট বই। সেই সৈনিক বলে, আপনি তো বুঝতে পারছেন না, তাহলে আমিই বলি। এটাতে লেখা আছে, একজন লোক তার স্ত্রী থাকতেও আরেক নাসনিউলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ও, এটা তো আপনারই কাহিনী, তাই না? এগুলো বলে তারা হাসাহাসি করতে থাকে। তখন চুই বলে, বেড়াকে এত জোরে হাসাহাসি নিষেধ। সেই ইয়ানিউকে বলে, দেখলেনই তো আমরা জ্ঞানের কথা বুঝি না, এসবের জন্য আপনি আমাদেরকে দোষ দিয়েন না। ইয়ানিউ রাগ করে সেখান থেকে চলে আসে। রাতের বেলা ইউনশি ইয়ানিউর ঘরে আসলে দেখতে পায় সেখানে ইউন বিছানা করছে। সে মাটিতে বসে বলে, ম্যাডাম, বড় ম্যাডাম আমাকে বলেছে আমি এখানে থাকতে পারবো। ইউনশি বলে, বড় ম্যাডাম যেহেতু বলেছে তাহলে এখানে থাকো, আমি মাকে বলবো তোমার নাম যেন আমাদের ফ্যামিলি ট্রিতে উঠায়। আরেকটা কথা, ইয়ানিউর এত রংচঙে বিছানার চাদর পছন্দ না, এটা বদলে ফেলো। এই বলে সে চলে যায়। কিন্তু তখনই ইয়ানিউ ঘরে আসে। সে ইউনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? ইউন বলে, বড় ম্যাডাম আমাকে এখানে আসতে বলেছে। ইয়ানিউ মনে মনে ভাবে, ইউনশি, ও যদি আমার সাথে থাকে তাহলে তোমার কি হিংসা হবে? সে বলে, ঠিক আছে, তুমি এখানে থাকো, তবে সারা রাত এভাবে নীল ডাউন হয়ে বসে থাকবে। কথা বলে সে অন্য ঘরে চলে যায়। এদিকে ইউনশির শাশুড়িকে তার দাসী বলে, বড় ম্যাডাম, সারা রাজ্যের লোক এখন ইয়ানিউ হুজুরের ব্যাপারে জেনে গেছে, এতে তো আমাদেরই বদনামি হচ্ছে। বড় ম্যাডাম বলে, কাল শাওচির ব্লাড টেস্ট করা হবে, যদি একবার প্রমাণ হয় যে শাওচি ইয়ানিউর ছেলে না, তাহলে ইউনশি বাধ্য এই বাড়ি থেকে চলে যেতে।
তখন আমি ইউনকে ইনচার্জ বানাবো। পরদিন ইউনশি ঘর থেকে বের হলে ইয়ানিউ তার কাছে আসে। সে বলে, তোমার কি মনে আছে আমাদের বিয়ের বছর এই গাছটা আমি লাগিয়েছিলাম? লোকে বলে এই গাছে ফুল ফুটলে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো থাকে। তুমি চিন্তা করো না, ওই মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেব। ইউনশি বলে, মাকে বলে আমি ওকে আমাদের ফ্যামিলি ট্রিতে উঠাবো, যাতে তুমি ওকে কনকিউবাইন বানাতে পারো। ইয়ানিউ বলে, তুমি এগুলো কি বলছো? তোমার কিছু আসে যায় না? 7টা বছর হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো ধীরে ধীরে তুমি আমাকে ভালোবাসবে, কিন্তু এখন বুঝতে পারছি তুমি কখনো আমাকে ভালোবাসিনি। ইউনশি বলে, আমারই ভুল। আমি ভেবেছিলাম তুমি আর আমি একজন একজনকে সাহায্য করছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো এটা জানলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। ইয়ানিউ কিছু বলতে যাবে তার আগেই চুইসি এসে বলে, শাওচিকে বড় ম্যাডাম নিয়ে গেছে আর এখন আপনাদেরকেও যেতে বলেছে। তারা সেখানে গেলে ইয়ানিউ জিজ্ঞেস করে, মা আপনি কি বলবেন যে আপনি কি করছেন? তার মা বলে, আমি ব্লাড টেস্ট করব। এটা শুনে তো ইউনশি ভীষণ ভয় পেয়ে যায়।